উচিত কথা রেকর্ড করছি 11 এপ্রিল শুক্রবার। শুল্ক পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ তুঙ্গে। ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণার মাধ্যমে ভারতও কি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে দিল? এর পাল্টা হিসেবে কি করবে ডক্টর ইউনূসের সরকার? বাংলাদেশ থেকে ভারত যে ট্রানজিট সুবিধা পায় তা কি রিভিউ করবে এই অন্তর্বর্তী সরকার, নাকি চুপচাপ ভারতের সিদ্ধান্ত মেনে নেবে? মনে রাখতে হবে, চুপচাপ মেনে নেওয়াও কিন্তু এক ধরনের নতজানু নীতি বলা হবে ভবিষ্যতে, বা বলা যেতে পারে এখনই। ব্যাংককে ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে যারা সম্পর্কের বরফ গলার শুরু দেখছিলেন, ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল কি সেই আশায় গুড়েবালি হয়ে ফিরে এলো? প্রধান উপদেষ্টা চীনে গিয়ে যে সেভেন সিস্টার্সের সমুদ্র অভিভাবক ঘোষণা দিলেন দেশকে, তারই প্রতিশোধ হিসেবে কি ভারতের স্থলপথের পণ্য রপ্তানি নিয়ে বাংলাদেশকে দেওয়া সুবিধা বন্ধ করা হলো? ঢাকায় যখন বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে, তখন ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণা করে দিল্লি কি বিশ্বকে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বার্তাই দিতে চাইলো, নাকি বাংলাদেশও যে ভারত থেকে সুবিধা পায় সেটা প্রমাণ করতে চাইলো তারা? 5 আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান কেন মানতেই পারছে না মোদী সরকার, সেটি এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন। এদিকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন কি বলছেন পড়ে আসি, দেখে আসি সেটি। ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না। বুধবারই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, এমনকি সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করব। বৃহস্পতিবার 10 এপ্রিল সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সমস্যা হবে না বলে কি বাণিজ্য উপদেষ্টা বিষয়টিকে হালকা করতে চাইলেন, বা গুরুত্বপূর্ণ নয় এমন কিছু বুঝাতে চাইলেন, অনেকটা রাজনীতিবিদদের কায়দায়? কিন্তু সমস্যা দেখা যাচ্ছে ভারতের তুলনায় ঢাকায় খরচ বেশি হয়। ভারতীয় বিমানবন্দরে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $2.60, সেখানে ঢাকায় একই পণ্যের খরচ $2.90 থেকে $4.50 পর্যন্ত হয়। কেউ কেউ অবশ্য এটি বলছেন যে ভারতীয় বিমানবন্দর ব্যবহার না করে বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করা হলে ইফিসিয়েন্সি বাড়বে। এখন খরচ বাড়লেও ভবিষ্যতে আর আমরা সুবিধা পাবো, সেটা ভবিষ্যতেই বলতে পারবে। কিন্তু আপাতত ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয় রপ্তানিকারকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নির্ভর করতে বাধ্য হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কিন্তু দেশে চাহিদার তুলনায় সক্ষমতা কম, তাই পণ্য শিপমেন্টের সিরিয়াল পেতে সমস্যা তৈরি হবে, এটিই বলতে চাইছেন তারা। আর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর তা বাস্তবায়নও যেহেতু ভারত শুরু করে দিয়েছে, ভারতের বন্দর ব্যবহার করে আপাতত বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা আর পাচ্ছে না। এর কারণে প্রথমবারের মতো 4 ট্রাক রপ্তানি পণ্য যাচ্ছিল স্পেনে, সেই পণ্য ফেরত পাঠিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় এই সব পণ্যবাহী ট্রাক ভারতের স্থলবন্দর গেট থেকেই আসলে ফেরত পাঠানো হয়। গত 15 মাসে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের রুট ব্যবহার করে 36টি দেশে $462 মিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে রপ্তানি পরিমাণ 34,900 টনের বেশি। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ এই সময়ে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে ছিল ব্লাউজ, ট্রাউজার, টি শার্ট, শিশুদের পোশাক ইত্যাদি। প্রধান বাজারগুলির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক বাণিজ্য সুবিধার অংশ হিসেবে ভারতীয় রুট ব্যবহার করে এসব পণ্য রপ্তানি করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, 2020 সালে বাংলাদেশকে সুবিধা দেওয়া হয়েছিল। এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্যান্য বন্দরগুলিতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল। এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল। সেজন্য 2025 সালের 8 এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। 9 এপ্রিল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আসল কথা হইল যে ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, নেপাল ও ভুটানে বাংলাদেশে পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না বলে বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে আমরা জেনেছি। অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ শুধুমাত্র নেপাল ও ভুটানে আগের মতোই পণ্য রপ্তানি করতে পারবে। এইটি আমাদের আবার রণধীর জয়সওয়ালও জানিয়েছেন। বন্ধ করার যৌক্তিক কারণ থাকতেই পারে, কিন্তু আগেভাগে না জানিয়ে এভাবে আকস্মিক বন্ধ করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা এক ধরনের দাদাগিরি প্রবণতা। ভারত এটি করলো অ্যাবসলিউটলি এটি বোঝাতে যে ডক্টর ইউনূস সরকারের সাথে হাসিনা সরকারের মতো ভালোবাসা, প্রেম তাদের আর নাই।
ভারতের পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা অবশ্য অনেক আগে থেকে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এই কথা আমাদেরকে বলছেন দিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ী বিবিসি বাংলাকে। তিনি বলছেন এতদিন সেটা শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্কের কারণে বাতিলে অসুবিধা ছিল। বুঝতেই পারতেছেন, মানে ভারতের সাথে সম্পর্ক ছিল শেখ হাসিনার, ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের সাথে সম্পর্ক দিল্লির, ব্যাপারটা এরকম ছিল না। ভারতের সাথে সম্পর্ক ছিল হচ্ছে শেখ হাসিনা। যাই হোক, এই সপ্তাহে মানে এই 2-3 দিনের মধ্যে যে খবরটি নিয়ে আমরা অনেক কথা শুনছি, সেই কথাটি হচ্ছে যে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেওয়া হয়েছে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে। তিনি এখন কারাগারে রয়েছেন। এই মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল, মেঘনা আলম দাবি করছেন মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতের, এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে এই সম্পর্কের উপর ভিত্তি করে কোনো একটা কারণে বাংলাদেশ সরকারকে এই মেঘনা আলমকে কারাগারে নিতে হয়েছে, যেটি মেঘনা আলম আবার আমাদেরকে লাইভ করে জানিয়েছে। এখন ঘটনা হইল অন্তর্বর্তী সরকার ফেসিবাদী ব্যবস্থা বিলুপ করতে চায়, অথচ একজন মডেল ও অভিনেত্রীকে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করতে হলো। এমনকি এই যে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করা হয়েছে, এটার পক্ষে আবার সাফাই গাইতে হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এটি অবশ্য আমি এটি দেখছিলাম যে প্রেস সচিব জনাব শফিক আলম এই ডিএমপির ব্যাখ্যাটাকেই তার এখানে শেয়ার করেছেন। পরে সমালোচনার মুখে তিনি এটি ফিরিয়ে নিয়েছেন কিনা, কারণ এই মুহূর্তে এটি আবার আমি তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না। কিন্তু কথা হলো এই বিশেষ ক্ষমতা আইন, যাকে একটি কালো আইন বলা হয়, যেটি ব্যবহার করা হয়েছে দিনে দিনে যুগে যুগে বিভিন্নভাবে, এটা মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করা ভিন্ন মত অবলম্বীদেরকে দমন করার জন্য, সেই বিশেষ ক্ষমতা আইন আসলে প্রয়োগ করতে হয়েছে একজন মডেলকে কারাবন্দী করার জন্য। বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারেন। মানবাধিকার কর্মীরা বহু বছর ধরে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে সোচ্চার, অথচ অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা মানবাধিকার নিয়ে কাজ করেছেন, কাজ করে করে আজকের এই অবস্থানে এসেছেন, তাদেরকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে শুনছি না। এটি কি সরকারে থাকলে কি হয় আসলে? এটা হতে পারে যে একটি বন্ধুভাবাপন্ন রাষ্ট্র, একটি মুরব্বী রাষ্ট্র, মানে সৌদি আরব তো একদিকে আমাদের বন্ধু আর একদিকে আমাদের মুরব্বীও বটে, তো একটি মুরব্বী রাষ্ট্রের একজন প্রধান দূত, মানে যিনি রাষ্ট্রদূত, তার সাথে জড়িয়ে কোনো একটা ঘটনা হচ্ছে বলে এই ঘটনাটাকে আমাদেরকে হজম করে যেতে হবে? মানে গত বুধবার রাতে এই মডেল মেঘনা আলমকে যখন রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করা হয়, তখন তিনি ফেসবুকে লাইভ করতেছিলেন। তিনি দাবি করতেছিলেন তিনি নিরপরাধ, তাকে নাকি দরজা ভেঙে আটক করা হচ্ছে, আটক করার জন্য দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটিও তিনি লাইভে বলেছেন। কিন্তু শুক্রবার পুলিশ তা অস্বীকার করে। সে আগের ফেসিবাদী আমলের মতোই প্রথমে কে আটক করতে এসেছে তা স্বীকার পর্যন্ত করেনি আইনশৃঙ্খলা বাহিনী কোনো দপ্তরই। অভিযোগ উঠেছে, আমি আগেই বলেছি, অভিযোগটি ঢাকায় কর্মরত বিদেশি একজন কূটনীতিক যিনি রাষ্ট্রদূত মর্যাদায় আছে তার চাপে, অথবা তার স্বার্থে, অথবা বাংলাদেশের স্বার্থে মেঘনা আলমকে কারাবন্দী করা হলো। কিন্তু গ্রেপ্তারের আগে এই যে নাটকীয়তা করা হয়েছে তা আসলে কেন করা হলো? অভিযানটা রাতে কেন করা হলো? স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা এক ফেসবুক পেজে 3টি প্রশ্ন এ বিষয়ে তুলেছেন। 1, মেঘনা আলমকে তুলে নেওয়ার পর পুরো 24 ঘন্টা কেন সেটা গোপন করা হলো? তুলে নেওয়ার 24 ঘন্টা পর রাত 10:30টায় কেন আদালত বসিয়ে রায় দিতে হলো? দিনের বেলা ওরা কি করছিলেন? 3, মেঘনা আলম কি ধরনের জননিরাপত্তা আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছেন যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হবে? আমরা 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 বুধবার রাতে মেঘনা আলমকে লাইভে বলতে শুনেছি, কোট করছি, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে, আমি বলেছি থানায় এসে কথা বলবো, তারা আমার কথাটাও শুনছে না। তিনি অভিযোগ করেন তারা এসেছে যে কারণে, সেটা হলো আমাকে বিপদে ফেলা, তাদের হাতে বন্দুক আছে। তিনি বাংলাদেশের নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেছেন, অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতের কথা তিনি বলেছেন। তার আগের ফেসবুক পোস্টে বিভিন্ন সময় আমরা এই সৌদি রাষ্ট্রদূতের প্রসঙ্গে তাকে অনেক ভালো কথা বলতে শুনেছি যে তিনি তারা একত্রে কোনো একটি প্রতিশ্রুতি বা কি বলে জানি ওয়াদা করেছেন, সে ওয়াদা তারা একসঙ্গে রাখার বিষয়ে কথা বলেছেন। তার দরজা ভেঙে তার ঘরে ঢোকা হয়েছে, লাইভটি থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে ওই সময় লাইভটি বন্ধ হয়ে গেছে, 13 মিনিট ধরে লাইভ। মানে আপনারা আমার যে কথা নিয়ে হাসি ঠাট্টা করেন না, যে কি আর বলবো, সত্যি আপনিরা বলেন যে এটা নিয়ে কি আর বলা যাবে। এই মেঘনা আলম ইস্যুতে এখন যদি অনেকে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলি স্মরণ করে,
এবং করতেছেন কেউ কেউ, এটা নিয়ে একটা পোস্ট দিতেছেন। অন্তর্বর্তী সরকারের এই ঘটনা অনেকে বলতেছেন এই জাতির জন্য ভয়াবহ সতর্কবার্তা। এখন অনেকে বলতেছেন যে কে এই মেঘনা। আমরা মেঘনা সম্পর্কে যা জানতে পেরেছি তা হলো যে এই মেঘনা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। 2020 সালে 5 অক্টোবর তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যতে মানে আপনারা যখন এটি দেখছেন তখনও এর কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কিনা, গুরুত্বপূর্ণ বদল আসছে কিনা। ব্রাত্য রাইসু তার ফেসবুক পোস্টে বলেছেন এই যে মেঘনা ঘটনা সেটা সরকারের জন্য পচা শামুক হিসেবে বিবেচিত হতে পারে। যা হিসাবে বিবেচিত হোক, নিবর্তনমূলক কোনো আইন কোনো একটা নাগরিকের উপর প্রয়োগ করার জন্য, প্রয়োগ করার আগে সরকার এবং সরকারের মধ্যে যারা মানবাধিকার চ্যাম্পিয়ন আছেন তারা অনেকবার ভাববেন, এটাই আমরা আশা করি। এদিকে দেখেন ফিলিস্তিন হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদ হলো বাংলাদেশে, এবং বাংলাদেশে প্রতিবাদ হওয়ার আগে, ব্যবসা প্রতিষ্ঠানের লুট হওয়ার আগে আমি একটা কথা বলি। আমি 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 ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে একজন আলেম, যিনি সম্মানিত একজন আলেম হিসেবে পরিচিত, তিনি আবার বলছেন যে কেন এই সৌদি সরকার বা আরব বিশ্ব তাদেরকে সহায়তা করছে না, অর্থাৎ প্যালেস্টাইনিদের সহায়তা করতেছে না, ফিলিস্তিনদের সহায়তা করতেছে না। তার কারণ আছে, তারা বিভিন্ন সময় হেজবুল্লাহ, হামাস এদের সাথে তারা যে যুক্ত হয়েছেন, এই হেজবুল্লাহ বা হামাস যুক্ত হয়েছেন আসলে ইরানের বা লিবিয়ার কিছু অংশের, সিরিয়ার কিছু অংশের কিছু মানে প্রত্যক্ষ মদদে, যেটি আসলে সৌদি আরব কখনোই চায় না এবং সৌদি আরব এটা কখনোই পছন্দও করে নাই। তো এরকমভাবে বিভক্তির কথা বলে ইসরায়েলের যে আক্রমণ, ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড নিপীড়ন চলছে, সেক্ষেত্রে আমরা নানা ধরনের দ্বিমত, ভিন্ন মত, অনেক রকম মত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ডের নিপীড়ন, মানে এই হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদ করে যে ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট করা হলো, এই লুটপাটটা কি আসলে যে সেই সময় আবার বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছিল, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, সেই লুটপাটটা কি আসলে করা হয়েছে ইচ্ছা করে বাংলাদেশের মানে মান, বাংলাদেশের মুখ এই পৃথিবীর কাছে হেয় করার জন্য? কারণ মানবিকতার পক্ষে যারা, তারাই সারা দুনিয়ায় নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে সরব হয়েছেন। বাংলাদেশেও সব দল, সব মত, সব সরকারই ফিলিস্তিনের অধিকারের পক্ষে থেকেছে, এখনও তাদের পক্ষে সোচ্চার সবাই। কিন্তু সুযোগ সন্ধানীরা ইসরায়েলি পণ্য বয়কটের নামে বাটা, কেএফসি, ইউনিমার্টের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এই সময় আগেই বলেছি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছিল, লুট যারা করতেছিলেন তাদের ঠেকাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা সেনা সদস্যদের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অনেক সময় আমরা দেখেছি সেনাবাহিনী গিয়ে তাদেরকে ঠেকিয়েছেও। কিন্তু আসল কথা আছে বাংলাদেশের মান, এবং বাংলাদেশ আসলে কী ধরনের জনতা, জনগোষ্ঠী কী ধরনের মতামত পোষণ করে, সেটি দেখানোর একটা হীন উদ্দেশ্যে এই পুরো ব্যাপারটা ঘটাচ্ছে কি না, সেটি কিন্তু আমাদের আসলে একটু পরীক্ষা করে দেখতে হবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলমের কথা শুনি, তিনি বলছেন আমরা গুলি ছুটতে পারতাম, কিন্তু গত 15 বছরের সেই পুলিশিং তো এখন নেই। আমরা তো জনতার উপরে গুলি করি না। কোনো দেশে যদি 90% মানুষ ভালো হয় আর 10% মানুষ খারাপ হয়, সেখানে পুলিশ সে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন এই ধরনের কার্যকলাপে যদি 90% মানুষই অংশ নেয়, সেখানে পুলিশ কি করবে? পরবর্তীতে কিন্তু আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি, ভিডিও দেখে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে দেখেন 90% পুলিশের মহাপরিদর্শক বলছেন যে 90% মানুষই নাকি আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত। দেখেন তো একটা অবস্থা, মানে আমরা আসলে 90 ধরনের মানুষ বাটায় গিয়া জুতা চুরি করে নিয়ে আসতে চাই, জুতা লুট করে নিয়ে আসতে চাই? আমরা 90% মানুষ কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে ঢুইকা তারে, মানে এটা আমাদের নিন্দার পরিবেশ, আমাদের 90% মানুষের নিন্দার ভাষা হচ্ছে এইটা, আমরা কোথাও ঢুইকা আমরা এগুলি করব? মানে মানে আবারও বলি, কি আর বলবো, সত্যি কথা। এই ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি, ইসরায়েলের হামলাদের প্রতিবাদ জানাতে সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। খুবই লেজিট এই বিক্ষোভ মিছিল, কিন্তু এই বিক্ষোভের সময় কেএফসি, পিৎজা হাট, বাটাসহ 1 ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চলে। এমন ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যর্থতা নানা প্রশ্নেরই আসলে জন্ম দেয়। এখন আমরা আইজি সাহেবের কথা ধরে বলতে পারি যে ভাই আমরা এগুলি কেমনে আটকামো? 10% যদি খারাপ হইতো, 90% যদি ভালো হইতো, তাহলে আমরা পুলিশকে আটকাতে পারতাম। এখন 90%ই খারাপ, 10% মানে 10% মাত্র ভালো, তাহলে আমরা এদেরকে কেমনে আটকামো? খুব ভালো কথা আপনি বলছেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের 90% মানুষই হচ্ছে এরকম। আপনাদের নির্লিপ্ততা, এবং কেউ কেউ বলছেন গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত ছিল
হয়েছিল হচ্ছে এসব প্রতিষ্ঠানের লুটপাট। এসবের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। এগুলি আক্রান্ত কেন করা হলো সেটিও একটি বড় প্রশ্ন। যদি বয়কট বা বর্জন কর্মসূচি হয় তাহলে ভাঙচুর ও লুটপাট চালিয়ে কথিত জনতা আসলে কি প্রমাণ করতে চাইলো? দেশের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলার সময় বিদেশি ব্র্যান্ডের প্রতিষ্ঠানে ভাঙচুর থেকে নেতিবাচক বার্তা অবশ্যই বিনিয়োগকারীদের কাছে গেল। বিনিয়োগকারীদের জানলেন যে আসলে যে দেশে আসলে এই বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, যে দেশের বিভিন্ন কর্মকর্তারা দারুণভাবে বাংলাদেশে বিনিয়োগের জন্য কত আদর্শ পরিবেশ সেটি বর্ণনা করছেন, তখন তারা সরাসরি মাঠ থেকে যে বার্তাটি নিয়ে যাচ্ছেন সেটিকে আমাদের জন্য ভালো হচ্ছে। এদিকে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন, আপনারা বক্তব্য বিবৃতিতে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা একটু শুনে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি চাকরি ব্যবস্থা করবে। একটি ফেসবুক পোস্টে 10 এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। তিনি আরও জানান, বিনিয়োগ সম্মেলন 2025-এ যোগ দিয়ে এই পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি। বিনিয়োগ সম্মেলনের সুযোগ নিয়ে বিএনপি কি তাদের সম্ভাব্য নির্বাচনী ইশতেহার তুলে ধরল? দেশের অর্থনীতি বিনিয়োগ নিয়ে তাদের গবেষণা, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পরামর্শ তারা দিয়েছে, এটুকু ঠিক আছে। অতীতে বিএনপি সরকারগুলি কি করছে, ভবিষ্যতে কি করতে চায় সেটা বিনিয়োগ সম্মেলনে জানানো মানে কি এখানেও কি আসলে ভোটের রাজনীতি? তারা আসলে এই যে বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে একটা নাম্বার বলল যে তারা আসলে 1 কোটি নতুন চাকরি ব্যবস্থা করবে হচ্ছে প্রথম বছর। এইটি কি আসলে তারা এই ভোটের রাজনীতিটির সামনে দেখছে? আসলে বিএনপি এখন যাই করছে, সাধারণ মানুষ এটিকে আসলে ভোট এবং নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছুতে অনুবাদ করতে পারছে না। কারণ 1.5 বছরে বা 1-1.5 বছরে, আমরা একটা 1.5 বছর হিসাব ধরি, 1.5 বছরে 1 কোটি লোককে চাকরি দেওয়া মানে প্রতি মাসে গড়ে 5,55,000 চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনাও আমরা মনে করে দিতে চাই 2008 সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, সেটা ক্ষমতায় এসে আর করতে পারেননি। পরে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের জন্য 10 টাকা কেজি চাল দেন, সেটাকেই তার প্রতিশ্রুতি পূরণ বলে দাবি করেছিলেন। মির্জা ফখরুলদের যাতে ভবিষ্যতে এমন কোনো গোজামিল নিতে না হয় সেটি ব্যবস্থা নিশ্চয় করবেন। কারণ বিএনপি নেতাদের মনে রাখা উচিত, জুলাই আগস্টে রক্ত দিয়ে বাংলাদেশের তরুণরা পুরনো বন্দোবস্তের কবর রচনা করেছে কিন্তু মানে এই কথা আমি বলতে চাই যে পুরনো বন্দোবস্তের কবর যে রচনা করছে সেটি আসলে বলে নেই যে তার সুফল এখন বিএনপি ভোগ করছে। কিন্তু পুরনো বন্দোবস্তের কবর রচনা করে নিজেরা আবার কিছুটা নতুন বন্দোবস্ত না করে নিজেরা আবার পুরনো বন্দোবস্তটাই করছে, যেহেতু পুরনো বন্দোবস্তটা বজায় আছে এই কথা বলে। সেই জন্য এনসিপির যারা নেতা নেত্রী আছেন, এনসিপির যারা সমর্থক আছেন, তারাও এই দায় থেকে মুক্তি পাবেন না। তবে বিএনপি নেতাদের পুরনো ধারার রাজনীতি চর্চা, আমরা চাই যে বিএনপি পুরনো ধারার রাজনীতি চর্চা বাদ দেন। এই মানে পুরনো ধারার চর্চা বাদ দিলে যেটা হবে, বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, বিএনপিকে অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি সত্যি তখন নতুন রাজনীতি করতে বাধ্য হবে। সেটা আসলে বিএনপি যেহেতু এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার মধ্যে থেকে তারা তাদের অবস্থান, তাদের ভাগ চায়। বিএনপিকেও কিন্তু আসলে নতুন রাজনীতির কথাই বলতে হবে, পুরনো রাজনীতি না। বিএনপি অবশ্য দাবি করে তাদের 31 দফা আছে, 31 দফার মধ্যে তারা নতুন অনেক রকম কথা বলেছেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে প্রতিশ্রুতি বহুল কথাবার্তা, যে কথাবার্তা আসলে তারা ফলো করতে গেলে কে করবেন সেটির কোনো রকম কোনো দিক নির্দেশনা না থাকা, সেটি একদমই পুরনো রাজনীতির পুরাতন চর্চা। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়লো যে এরশাদের আমলে যেহেতু ভোটের ব্যাপারে কারো কোনো উৎসাহ ছিল না, সেহেতু ভোট দিতে উৎসাহ দিতে এবং ভোট সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মতো চালানো হতো বিটিভিতে। সেই বিজ্ঞাপনের মতো বা বিজ্ঞাপনই মধ্যে এরকম দেখা যেত যে ভোটের আগে নেতা গিয়ে বলছেন যে এই যে খাও পানি খাও, তো বোতলের মধ্যে পানি দেখে সেটা মিড-80s বা সেই সময়ের মধ্যে তারা অবাক হতো, এটা আবার কীরকম পানি। তো সেই পানি ছিপি খুললে আবার ফুস করে অনেকখানি বেরো হতো ফেনা, তখন তারা এটি খেয়ে তাদের খুব ভালো লাগতো। তারা বলতো বাহ ভালো, একটা ফোস পানি খাইলাম। যখন ইলেকশনের পরে তারা সেই নেতাদের বাসায় পানি খেতে আসতেন, তখন তাদের সাধারণ পানি কখনো দেয়া হতো না। সেই পানি হাতে নিয়ে লোকজন যখন জিজ্ঞেস করতে ফোস পানি নাই, তখন তাদেরকে জানানো হতো, মানে সেই নেতারা তো আর তাদের সাথে দেখা করতে না, নেতার চামচারা বলতো ভোটের পরে পানি আর ফোস করে না।
তো আর শুধু 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 ভোটের রাজনীতিটার জায়গায় না থেকে মানে অন্যভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা, কিভাবে বাংলাদেশের মানুষের অনেক সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারগুলিও আসলে বিএনপি অনেক বড় করে আলোচনা করবেন, সেটি আমাদের সবার পক্ষে চাওয়া। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন চাইছেন বলেই যেভাবে তাকে আসলে আমি বলবো তাকে নিয়ে ট্রল করা হচ্ছে, তাকে নিয়ে ভিলেনাইজ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তিনি মানে তিনি একদম জাতীয় শত্রু, গণশত্রুর মতো প্রায়, এই ব্যাপারটা নিয়েও আসলে অনেক রকম প্রশ্ন আমাদের মনের মধ্যেও দেখা দিচ্ছে। কেউ কেউ মানে মানে তাকে সমালোচনা করা হচ্ছে, তাকে ব্যঙ্গ করা হচ্ছে, এবং সমালোচনা ব্যঙ্গ করতে করতে তারাও কিন্তু এক ধরনের ফেসিবাদের দিকেই চলে যাচ্ছেন। বিএনপি নেতাদের নির্বাচন দাবি, গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি জারি রাখা দরকার, কিন্তু বিএনপি যেসব কথা বলে যেভাবে আসলে সংস্কারকে আক্রমণ করছে, যারা আবার তাদের এই আক্রমণের কথা ধরিয়ে দিচ্ছে তাদেরকে আক্রমণ করছে, সেই ব্যাপারটি দেখে তো মনে হচ্ছে যে তারা এখনো ক্ষমতায় আসে না, ক্ষমতায় আসলে যে তারা কি করবে। যেমন ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় মির্জা আব্বাস, তিনি বলছেন ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি আজ বেঁচে থাকলে ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। জনাব মির্জা আব্বাস, জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি কি ভূমিকা রাখতেন, তার ফলে আরব বিশ্বের কি ভূমিকা হতো, সৌদি আরব এবং অন্যান্য আরব দুনিয়া আরও 2-3 ভাগে আলাদা হতো কিনা, সেগুলো অনেক বড় প্রশ্ন। কিন্তু আপনি যে এতবার করে জিয়াউর রহমানের নাম নিচ্ছেন, এবং জিয়াউর রহমান থাকলে ইসরায়েল আক্রমণ করতো না প্যালেস্টাইনে বিদ্যমান ব্যবস্থাপনায়, সেটি মানে একটু বেশি হয়ে গেল না? একটু বেশি কি হইল? আপনারা কি একটু বেশি বেশি বইলা মানে জিয়াউর রহমানকে অথবা খালেদা জিয়াকে অথবা তারেক রহমানকে ওই শেখ হাসিনার নামে যেরকম একটি বন্দনা সৃষ্টি হতে হতে, শেখ হাসিনাকে হজরত বলতে বলতে, শেখ হাসিনাকে একরকম আলাদা অতিলৌকিক একটা অমানবিক না মানে অতিমানবিক জায়গা দিতে চেষ্টা করতে গিয়ে তাকে অমানবিক করা হয়েছিল, সেইটাই কি আপনারা আসলে চাইতেছেন? মানে এই কথাটা বলা এখন কতটা প্রাসঙ্গিক? মানে এই গত 15 বছর ধরে কাল চরিত্র নিয়ে মানে বিকল্প দেখান, তিনি ছাড়া আর কে আসেন, সবাই খারাপ। মানে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আওয়ামী লীগ আমলে মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনা করলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী খুব খুশি হয়ে যেত, কারণ প্রধানমন্ত্রী শুধু ভালো, বাকি সবাই খারাপ। এসালাম চুরি করছে, প্রধানমন্ত্রী খালি ভালো। কিন্তু এই বাংলাদেশ থেকে 4000 কোটি টাকা বাইরে হয়ে গেছে, শুধু প্রধানমন্ত্রী ভালো। ওর পিয়ন নিয়ে 400 কোটি টাকা চলে গেছে, শুধু প্রধানমন্ত্রী ভালো। এই ছিল হচ্ছে কাল ফিগার। মানে বাংলাদেশের সব যা কিছু ভালো, সব কিছুর জন্য হচ্ছে হাসিনার ক্রেডিট, আর যা কিছু খারাপ তার অন্য লোকেরা দুষ্ট আছে, শুধু শেখ হাসিনা কিছু করার নাই। এই জায়গাটার মধ্যে নিয়ে আইসেন না, এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে নিয়ে আইসেন না। আওয়ামী লীগের নেতাদের যে পতন, যে পলায়ন, বিএনপি থেকে তার শিক্ষা নেয়নি, তাই গত কয়েক মাস ধরে বিএনপি নেতাদের কেউ কেউ বলেছেন প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত কনফার্ম, কেউ বলেছেন তারেক রহমানের নাম নিলে ওযু করতে হবে। বর্তমান ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে প্রেসিডেন্ট জিয়াকে জুড়ে দাও আমাদের মতে তেমনই একটি প্রবণতা। দলের নড়বড়ে অবস্থান হলে অনেক নেতা এ ধরনের বক্তব্য দেন। নানা কারণে নানা আলোচনায় থাকা মির্জা আব্বাস নিয়ে আমার এখন কিছুটা সন্দেহ হচ্ছে, মনে হয় তার অবস্থান বা তার যে মানে তার যে তার 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 ইয়ে কিছুটা নড়বড়ে। মানে আমার কাছে মনে হয় মির্জা আব্বাস ধারণা করতেছেন যে তাকে আর বিএনপির দরকার নাই, সেজন্য তিনি প্রাণপণে বিএনপিতে থাকতে চাচ্ছেন। মানে বিএনপিতে থাকা ছাড়া মানে তার নিজের অবস্থান বোঝানোর আর কিছু নাই। অন্তর্বর্তী সরকারও মেয়াদ ও জাতীয় নির্বাচন নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা দেখা যেতেছে। কেন জানি মনে হইতেছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চাইতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আরো কিছুদিন বাড়তি থাক, এবং এই যে চাওয়াটা সারা দেশের সব মানুষের মধ্যে প্রভাবিত করার ও একটা মানে দোল আমরা দেখতে পাচ্ছি। এখন মনে হয় আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপ্রুভাল রেটিং সবচেয়ে বেশি। এই সময়টাকে কাজে লাগে মানে তারা চান যে ডক্টর ইউনূস আরও থাকুক, কারণ ডক্টর ইউনূসের থাকার ফলে রমজানে জিনিসপত্রের দাম বাড়ে নাই, ডক্টর ইউনূস থাকার ফলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় নাই, ডক্টর ইউনূস থাকার ফলে বিএনপি বা জামায়াতে ইসলামী কোনো একক পার্টি তাদের একক অবস্থানের কথা বলতে পারতেছে না। এনসিপি যেহেতু শিশু দল, এনসিপি সেইভাবে আসলে অত বড় চাঁদাবাজি করে উঠতে পারতেছে না। সুতরাং ডক্টর ইউনূস দলের সরকার থাকুক। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলতেছেন, তিনি খুব মজা করে কথা বলেন। ওই দিন গিয়ে দেখলাম এক
সরকারি কর্মকর্তাকে উনি ফোন করে ঝাড়ি দিচ্ছেন এবং মেক শিওর করতেছেন তার সামনে একটা টেলিভিশন ক্যামেরা থাকুক, এবং টেলিভিশন ক্যামেরার সামনে তিনি সেই সরকারি কর্মকর্তাকে বলছেন আপনি আসেন, আপনি সেটা করে না দিলে কিন্তু আপনাকেই রিপেয়ার করে দেওয়া হবে। এই যে ভাষা, এই যে থ্রেট করা, এটা হয়তো ভালোর জন্যই, কিন্তু এইটা আরেকজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা এরকম বলা যায় কিনা ক্যামেরা চালিয়ে ওবায়দুল কাদেরের স্টাইলে বা মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেটা আসলে সময়ই বলে দেবে। আমার বিবেচনা যায় না, জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, যায় না। এই ধরনের গ্যালারি শো করবেন না। বাংলাদেশের এমপিরা এগুলো এর আগে করছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা করছে, আপনি আর কইরেন না এগুলি, বুঝছেন? এগুলো আর কইরেন না। দেখা যাক আপনি কি বলতেছেন। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারা আরও 5 বছর থাকেন। ভাই আপনি এই কথাটা তো বললেন, সাধারণ মানুষের কথা কয়, ওই যে সুনামগঞ্জে শান্তিগঞ্জে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা আপনি বলছেন। এই যে আপনি এই ধরনের কথা বললেন যে দেশের 18 কোটি মানুষ চায়, 20 কোটি মানুষ এটা চায়, এটা চায় বলে যে নিজের চাওয়া বা নিজের দলে ফায়দা মতো কথা বলেন, এই কথাগুলি কিন্তু লোকে বুঝতে পারে। কয়দিন আগে আপনি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই সামলাতে পারতেছিলেন না, রাত 3টার সময় আপনার একটা সংবাদ সম্মেলন করে কইতে হইতেছিল যে ভাই আমরা কিন্তু কাজ করতেছি, আমরা কিন্তু ঘুমাই নাই। তখন যে সব লোক চাইতেছিল যে আচ্ছা ঠিক আছে, এই সরকারের বরং আমরা কোনো কিছুদিন সময় দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টারা আমরা একটু আর সময় দিতে চাই না। তখন কি আপনি জনগণের মুখের কথা বুঝছিলেন, নাকি এখন আপনি জনগণের কথা একটু ভালো শুনতে পাইতেছিলেন? আপনার মনে রাখতে হবে যে যে জনগণের কথা আপনি শুধু সিলেক্টিভভাবেই শুনলে হবে না। নাকি আপনি ঢিল ছুঁড়া সরকারের বাজারটা বুঝে যেতেছেন, নাকি বিএনপির সঙ্গে আবার পাজাল গেমটা আবারও ওই যে চলতেছে না একটা এটা ওই যে কি বলবো, একটা দাবা খেলার মতো একটা খেলা। আপনি একটা চাল দেন, উনি একটা চাল দেন, আপনি মন্ত্রী বাইর করেন, উনি একটা সৈনিক বাইর করেন, এদিকে একটা কিস্তি বাইর হয়, এগুলি চলতেছে নাকি? সরকারের মেয়াদ ও জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ যে ঝুলে আছে, যার কারণ সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকবে এমন গুঞ্জন আলোচনা চলছে শুরু থেকেই, সেই গুজবে আরও ইন্ধন আপনি যুক্ত করলেন না? এনসিপি নেতা ও সাবেক সমন্বয়ক সার্জিল আলম যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চান, তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার জনাব জাহাঙ্গীর আলম আপনার বক্তব্যের কোনো সম্পর্ক কি আছে? কি সেই সম্পর্ক? আপনার কথা সার্জিস আলমের কথা মিলা যাওয়া কি কাকতালীয়? অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুঞ্জন অনিশ্চয়তা এড়াতে সরকারের অবশ্যই একটি রোডম্যাপ ঘোষণা করা দরকার। এর বদলে সরকার সংস্কারের কাজে কেমন যেন সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। যেমন কমিশনগুলির প্রস্তাব জমার আগেই রাজনৈতিক দলকে সঙ্গে যুক্ত করলে এখন যে 1-2 মাস লাগছে সেটাও হয়তো আর লাগতো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলছেন সেটা আমরা একটা দেখি। মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বুঝান সেটা তো আমরা বুঝি না। কোনো সংস্কারই ছোট বা বড় নয়। আমরা বলছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলি শেষ করে নির্বাচন দিয়ে দেন। কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বুঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে। যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে। সংবিধান সংস্কার তো আর জাতীয় সংসদ ছাড়া হবে না। এই বড় সংস্কার ছোট সংস্কার বলতে কি বুঝাতে চেয়েছেন এটা আপনারা, আমি একটু বুঝিয়ে দিই জনাব সালাউদ্দিন সাহেব। আমি বলি যে বড় সংস্কারটা হলো আপনারা এটা মেনে নেন, 2বারে বেশি আপনারা প্রধানমন্ত্রী থাকবেন না, এটা পরপর টরপর এগুলি একাধারে এগুলি শব্দ বাদ দেন। তারপরের একটা বড় সংস্কার হচ্ছে যে আপনারা 70 অনুচ্ছেদ নিয়ে আপনারা আমাদের মতামত এবং সংস্কারের কথা বলেন। আরেকটা বড় সংস্কার হচ্ছে 100 উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যদি হয়, সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে আপনারা শুধু বলেন, কার্যকর আপনারা কইরেন, আপনাদের অবস্থানে শুধু আপনারা বলেন সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে সেটা কি ভোটের প্রপোর্শন অনুযায়ী ঠিক হবে না আসনের অনুপাতে ঠিক হবে, এইসব ব্যাপারগুলিতে আপনাদের অবস্থান পরিষ্কার করে দেন। তাহলে আমরা কিন্তু একদম পরিষ্কার বুঝবো যে আপনারা আসলে আবারও একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার চাইতেছেন নাকি একটা কি চাচ্ছেন। ঠিক আছে, একটুকু আপনারা বলে দেন। সংস্কার কিন্তু আপনারা সংসদে করবেন, কিন্তু একটুকু আপনারা বলেন। এখন আপনারা সংস্কারের কথা শুনলে আপনারা যেরকম করে ঝাঁপায় পড়েন, সেইটাতে আমাদের আসলে ভালো কোনো জায়গা আমরা দেখি না। এই যে আপনারা নির্বাচন ছাড়া আর কোনো কিছুর কথাই যে শুনতে চান না, সেইটা সেটা কেন রে ভাই? আপনি দেখেন যে এই যে 17 বছর ধরে আপনারা সবচেয়ে বেশি সাফার করছেন। আমরা তো এটার বিপক্ষে বলি না যে হ্যাঁ আপনারা সাফার করছেন, আপনারা তো বলি না যে আপনারা সাফার করেন না, এটা কেউই বলে না। কিন্তু আপনাদের সমালোচকরাও কেউ বলতে পারে না যে আপনারা সাফার করেন নাই। কিন্তু নির্বাচনটার আগে এই যে একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার হওয়ার বাইরে আর কিছু করা যায় কিনা সেটা নিয়ে ভাবনার ক্ষেত্রে আপনাদের এত কৃপণতা কেন? আপনাদের যদি 2029 সাল বা 2041 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো, তাহলে আপনারা এখন করবেন না অপেক্ষা? এখন কিছুটা সময় যদি আপনারা অপেক্ষা করেন তাহলে তাতে বড় কোন অসুবিধা? আপনারা যদি এই কথা এখন বলতে থাকেন যে 17 বছর ধরে আমরা আসলে কিছুই করতে পারিনি, কোনো আয় রোজগার ছিল না, ঠিকাদারি পাই নাই, এই পাই নাই,
চাঁদাবাজি শব্দটা আমি বলতেছি না, কারণ আপনারা চাঁদাবাজির কথাটা আপনারা কেন্দ্রীয়ভাবে এইটাকে আসলে আপনারা খুব বেশি সাপোর্ট করতেছেন না, কিন্তু চাঁদাবাজি তো হইতেছে আপনাদের নামে না। তো এখন আপনারা ক্ষমতার ফলটা ভোগ করবেন, দেশের যাবতীয় ব্যর্থতার দায় কি আর আপনারা নেবেন না? আপনারা চান যে যাবতীয় ব্যর্থতার দায় ডক্টর ইউনূস সরকারের কাছেই থাকুক। আমি কিন্তু আমার হাইপোথিসিস কিন্তু বিএনপি আসলে ইলেকশন চায় না। ইলেকশন চাইলে মানে ইলেকশন ডিসেম্বরে চায় না। ইলেকশন ডিসেম্বরে চাইলে তারা এই যে এই সংস্কারগুলির ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করতেন। এই অবস্থান পরিষ্কার করে তারা বলতেন যে হ্যাঁ, এই সংস্কার তারাও চান, এই সংস্কার হইলে তাদের ভালোই হবে, খারাপ হবে না। এই সংস্কার হইলে তাদের রাজনীতির তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা তারা বলতেই পারতেন, করতেই পারতেন, কিন্তু এইটা আসলে তারা করেন নাই, বলেন নাই, বরং এর বিপক্ষে একটা শক্ত পোক্ত অবস্থান নিচ্ছেন। আমরা এই কথা স্মরণ করাই দিলে আমাদেরকে গালি দিতেছেন, শুকর টুকর বলতো আপনাদের মুখে বাঁধতেছে না। আমি কিন্তু বলে দেই, আপনারা ক্ষমতায় আসলে কিন্তু এর চেয়ে 3 গুণ 5 গুণ 20 গুণ সমালোচনা আমরা করব। এর জন্য প্রস্তুত থাকেন। এই যে কথায় কথায় গালি দিবেন, এগুলি করবেন, এগুলি কিন্তু আর করেন না। এইবার আপনার নাম বললাম না, এরপর এবার আপনার নাম বলে বলবো, ঠিক আছে? আজকে দেখেন, আজকে শেষ কথা বলি, আমাদের বাংলা নববর্ষ আসছে, সেজন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই। আমরা এবার দেখলাম যে মঙ্গল শোভাযাত্রা নাম বাদ দিয়ে করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি এবার আয়োজনে থাকছে না, যেমন ইঙ্গিত পাওয়া গেছিল আগেই। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে মঙ্গল শোভাযাত্রা নামটির প্রথম থেকে আসলে দরকারও ছিল না, এবং যখন এটি মঙ্গল শোভাযাত্রার নাম হয়েছে তখন এটিকে বাদ দেওয়াও এত বড় একটা কাহিনী হওয়ার দরকার ছিল না। আমরা সব কিছুর মধ্যেই যে হিন্দুয়ানি দেখি, সব কিছুর মধ্যেই যে একটা কলকাতা দেখি, সব কিছুর মধ্যেই যে নিজের ছায়ার সাথে একটা যুদ্ধ করা দেখি, কেউ বলছেন এইটা আসলে ঠিক না। আমার কাছে কিন্তু কিছুই আসে যায় না, মানে এটার নাম মঙ্গল শোভাযাত্রা হোক, এটার নাম আনন্দ শোভাযাত্রা হোক, এটার জন্য কিছুই আসে যায় না। কিন্তু আমরা যে ডন কিহতের মতো আমরা যে একটা কাল্পনিক শত্রুর সঙ্গে যে আমরা একটা লড়াই করতে থাকি, এই লড়াই করতে করতে যে নিজেদেরকে বিভক্ত করতে থাকি, এইটা নিয়ে আমার অনেক আপত্তি আসে। এই আলোচনা সমালোচনার মধ্যে দিয়েই বাংলার নতুন বছর শুরু হচ্ছে। নতুন বছর শুরু হলে নতুন কি আসবে সেটা আমি জানি না, তবে আমার একটা প্রার্থনা হচ্ছে যে এই বর্ষবরণ প্রস্তুতির শুরু থেকে এই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই মঙ্গল শোভাযাত্রার নামটি নিয়ে এক ধরনের আপত্তি করে আসছিলেন। তিনি বলছিলেন যে এই নামটির মধ্যে এই মঙ্গল থাকলে এটির মধ্যে মানে এক ধরনের বিভক্তি, কিন্তু এটি বলে কি তিনি আরও এক ধরনের বিভক্তি কোনো একটি পক্ষকে খুশি করার জন্য একটা অবস্থান নিলেন আমি জানি না। তবে মোস্তফা সরোয়ার ফারুকীকে সবাই ধন্যবাদ জানাবেন। আমি জানি যে যারা মোস্তফা সরোয়ার ফারুকীর মানে নিয়োগটি পছন্দ করেন নাই তারাও হয়তো খুব খুশি হবেন এই মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল নামটি বাদ দেওয়ার কারণে, কারণ আমরা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগটি পছন্দ করেন নাই যে গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটিরও এই মঙ্গল নামটিতে অনেক বড় আপত্তি ছিল, অনেক বড় কিন্তু ছিল, অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন ছিল। আমরা এই যে এই নতুন বৎসর আসছে, নতুন বৎসরের মধ্যে আমাদের অনেক মানে আমাদের মনে অনেক রকম কামনা, অনেক রকম ইচ্ছা, অনেক রকম আশা এর মধ্যে থাকবে। তো এই 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 আশাগুলি আমাদের পূরণ হোক, শুধু নামেরই বদল না হোক। অনেকে আবার এরকম ট্রল করে বলছে তাহলে কি মঙ্গলবার, মঙ্গল গ্রহ এসবের নামও কি আসলে বদল করা হবে কিনা। যাই হোক, এগুলি শুধু কথারই কথা। মূল এই ব্যাপারে কথায় আসি, আমরা এখন আমাদের দেখতে হবে ঢাবির যে চারুকলা অনুষদ, সেইটার মধ্যে যে এই আনন্দ শোভাযাত্রা যেটিকে বলা হয়েছে সেটি আসলে কতটা রাজনীতিকরণ করা হয়। এর আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে 26তম ব্যাচের বর্জন করে আমরা এটিকে বর্ষবরণের আনন্দের মানে যোগানদার বা আনন্দের অংশীদার হওয়ার চেয়ে বেশি এটাকে পলিটিক্যাল কারণে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা সেটিও আমরা নিশ্চয়ই দেখব। যদি এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রতি বছর যে বাংলাদেশের রাজনীতির মানচিত্র, ভূগোল, ইতিহাস এগুলি পাল্টে যাবে, তার ফলে এটি আবার একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনেরই একটি বাহন হিসেবে এটি ব্যবহার করা হবে। অনেকে বলতে থাকেন যে সাবেক সরকারের মধ্যে এইটা করতে দেখা গেছে অনেক সময়, কিন্তু সাবেক সরকার তো সেই জন্যই আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাবেক সরকার তো এখন আর নাই। সাবেক সরকারকেই রাজনৈতিক আদর্শ হিসাবে, সাবেক সরকারকেই হচ্ছে একটা দার্শনিক আদর্শ হিসাবে নেবেন না যেন, এটি আপনাদের কারোই কোনো উপকার করবে না। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।